করে একবার কোর্টটাকে হোল্ড করান স্যার। রায়নের লেগে আমি প্রমাণটা জোগাড় করে ফেলেছি। এই তোমার এসব বন্ধ করো তো। ঠিক আছে, তোমার প্রমাণ আমি দেখে নিয়ে একবার কেসটা রিভিজিট করতে ইচ্ছুক, কিন্তু একটা কথা মনে রেখো, ওখানে গিয়ে যদি দেখেছি যে তুমি আমাদের অযথা সময় নষ্ট করাচ্ছ, তাহলে কিন্তু এই রায়ান বসুর সাথে সাথে তোমাকেও কোর্টে প্রডিউস করবো। ঠিক আছে স্যার, আমি রাজি। সেরম হলে আমি কনফার্স করবো যে ভুলটা আমি করেছি। আমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেব। স্যার, আমি আপনাকে সবটা বলছি। ওই খুনি কিভাবে ঘরে ঢুকেছিল আর কিভাবে ওই ডিকে বাবুকে ফোন করেছিল, আমি সবটা আপনাকে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি, কেমন? তাহলে প্রথম থেকে শুরু করি। আচ্ছা, আপনাদের সিসিটিভি ফুটেজ অনুযায়ী রায়ান রাত 12টায় এই ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়াইছিল। ওই ডিকের সঙ্গে কথা বলছিল। তারপর আবার রায়ান এই ফ্ল্যাটের ভেতর ঢুকে যায়। আবার ঠিক কিছুক্ষণ পরেই রায়ান এই ফ্ল্যাট থেকে বেরায়ও যায়। তার মানে ওই রাত 12টা থেকে 3টের মধ্যে, মানে আপনারা যে সময়টা বলছেন, যে সময় খুনটা হয়েছিল, সেই সময়টায় রায়ান ছাড়া আর কেউ এই ফ্ল্যাটের ভেতরে কিংবা বাইরে যায় নাই, রাইট? রাইট। আচ্ছা রায়ান, তুই বল, সেই দিন টিকে ওই দরজাটা খুলে দিয়ে বিয়ার কি তোকে নিজেই দিয়েছিল? না পারুল, টিকে আমাকে বিয়ার দেয়নি, আমি নিজেই নিতে গেছিলাম। টিকে দরজা খুলে আমাকে বললো যে বিয়ার নিয়ে নিতে, আর টিকে তারপর নিজে বেডরুমে চলে যায়। আর আমাকে বলেছিল যে বেরোনোর সময় দরজাটা বাইরে থেকে লক করে চলে যেতে। হি ওয়াজ রিয়েলি টায়ার্ড। বেশ, এই চিত্রটাই আপনারা নিশ্চয়ই সিসিটিভিতে দেখেছিলেন। আর এই এভিডেন্সের ভিত্তিতেই আপনারা রায়ানকে অ্যারেস্ট করেছিলেন। রায়ান ভুল তো এইটা করেছিল যে ও আপনাদেরকে মিথ্যা বলেছিল। আমি প্যানিক করে গেছিলাম, তাই মিথ্যে বলেছি। তুই কার বুদ্ধিতে পুলিশকে মিথ্যে কথাটা বলেছিলিস সেটা আমি ভালো করে বুঝতে পারছি, বুঝলি তো? তাই চুপ থাক। আর জীবনে কোনোদিনও অপরাধ না করলে মিথ্যে কথা অন্তত বলবি না, বুঝলি? এইটা আমার থেকে শুনে রাখ, এইটাই ফলো করবি আর জীবনে কোনোদিনও প্রবলেমও করবি না। স্যার, ও মিথ্যে বলেছিল, সেই লিগে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু এই সিসিটিভির এভিডেন্স খারিজ করা যায়, কারণ খুনি এই ফ্ল্যাটের এন্ট্রেন্সের দরজা দিয়ে ঢুকেই নাই। তো সিসিটিভিতে আপনারা দেখবেন কি করে? মানে খুনিটা এই ব্যালকনির দরজা দিয়ে ঢুকেছিল, যেমন করে কাল রাতে আপনাদের সমস্ত পাহারার চোখে ধুলো দিয়ে আমি এই ফ্ল্যাটে ঢুকেছিলাম, রেন পাইপে এই ব্যালকনিতে উঠেছিলাম। চন্দুরে, তুই রেন পাইপে উঠেছিলি? সে না হয় ব্যালকনিতে উঠে পড়লে, কিন্তু ফ্ল্যাটের ভেতরে? যেমন ধরুন আমি ঢুকেছি, এই দেখুন স্যার, এই ব্যালকনি দরজা দিয়ে ভেতরে ঢুকে যায়। আমি বাইরে যাচ্ছি, আপনি ছিটকিনিটা দিয়ে দেন, আমি বাকিটা দেখাচ্ছি। দেখুন স্যার, আমি দরজার ওই দিক থেকে টাইমছি, ওদিকে ছিটকিনিটা খুলে যাবে। আমি টাইমছি স্যার, দেখুন।
বলেছিলাম স্যার, খুললো তো? দেখলেন স্যার, এখানেই তো সিসিটিভি ফুটেজটা খারিজ হয়ে যায়। কারণ এই যে এই ব্যালকনি দরজাটা দিয়েও এই ফ্ল্যাটে ঢোকা যায়, তার মানে এখানে অন্য কারো প্রেজেন্সেরও প্রবাবিলিটি রয়েছে। এক সেকেন্ড মানছি, হতেই পারে যে সেদিন রায়ান ছাড়া অন্য কেউ ওই ব্যালকনির দরজা দিয়ে ফ্ল্যাটে ঢুকেছিল, কিন্তু তাকে তো এটা জানতে হবে যে এইভাবেও ফ্ল্যাটে ঢোকা যায়। তুমি যখন ঢুকেছো তখন ফাঁকা ফ্ল্যাট, কেউ নেই, কিন্তু খুনি যখন এসেছিল তখন সিচুয়েশন তো এরকম ছিল না। ইউর রাইট স্যার, আমার মনে হয় ওই খুনি তো আগেও এই ফ্ল্যাটেই ছিল। এই ফ্ল্যাটের দুর্বল জায়গাগুলো ভালো করে জেনে রেখেছিল। এটা তো ব্যালকনি মনে হচ্ছে। রাইট, এইবার হবে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আমি তোমাকে আবার থামাচ্ছি, এই লোকটা যদি ফ্ল্যাটে আগেও এসে থাকে তার মানে লোকটা ডিকের পরিচিত, তাহলে তো খুনটা আগেও হতে পারতো। মনে মনে সেই দিনই হলো কেন যেদিন রায়ান এখানে পার্টি করতে এসেছিল এবং একা রাতে বিয়ার চাইতে এসেছিল? সেইটার উত্তর আমার কাছে রয়েছে স্যার। আমার প্রেডিকশন বলছে ওই লোকটা নিশ্চয়ই ডিকের খুব একটা পরিচিত লয়, অন্য কোনো কারণে এই ফ্ল্যাটেই ছিল স্যার, এবং সাথে সাথে এই ফ্ল্যাটে ঢোকা এবং বেরোনোর পথ মেপে নিয়ে ফোনটা করে দিয়ে পালিয়ে গেছে। ভাড়াটে গুন্ডা হতে পারে স্যার। সেদিন তো আমাদের বন্ধু বান্ধবরাই ছিল এই ফ্ল্যাটে, তার আগে কেউ এসেছিল মানে রাইট 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 দেয়ার ওয়াজ দিস গাই, প্লাম্বার আই গেস। কিচেনে অনেকক্ষণ ধরে কাজ করছিল, কাজ শেষই হচ্ছিল না। তারপর পারুল যখন পিৎজা ডেলিভারি করতে এলো তখনই তো বেরিয়ে গেল। রিমেম্বার হালকা হালকা মনে পড়ছে, তবে তবে তো খেয়াল করি নাই। তোকে দেখে মাথাটা একেবারে বিগড়াই গেছিল। সিকিউরিটির কাছে নিশ্চয়ই নাম ফোন নম্বর কিছু তো থাকবে, একবার ভেরিফাই করে দেখুন না। হ্যাঁ, সে আমরা দেখছি, কিন্তু পারুল তুমি যা বলছো তা কিন্তু সবই তোমার অ্যাজাম্পশন, এক্সেপ্ট ওই ব্যালকনি থেকে ভেতরে আসার ব্যাপার। লেট মি প্রসিড স্যার, আমি আরো বুঝাই বলছি। আচ্ছা রায়ন, তুই যখন ওই এখানে একা একা ওই বিয়ালিতে এসেছিলিস আর আমার সঙ্গে ফোনেও কথা বলছিলিস, তখন ডিকে বাবু ওনার রুমে মানে ওই বেডরুমে ঘুমাইতে গেছিল, রাইট? তা ওনার ওই বেডরুমের দরজাটা খোলা ছিল নাকি বন্ধ ছিল বলতে? As I remember, বন্ধই ছিল। ওকে, তো ওই বেডরুমের দরজা যদি বন্ধই থাকে তাহলে উনি ফোনটা করবে কি করে? ওকে লয় ওই বেডরুমের দরজাটা খোলাতে হবে, নয় ওই ডিকে বাবুকে এই ড্রয়িং রুমে নিয়ে যেতে হবে। আর আমি যে দেখেছি ওই বেড
এসি চলছিল, তার মানে নিশ্চয়ই ওই বেডরুমের দরজাটা লক করাই ছিল। এমনি সাজানো ছিল না যে ওই খুনি দরজাটা ঠেলে একেবারে ঢুকে যাবে। এবার খুনি বেডরুম থেকে এই ড্রয়িং রুমের এই জায়গায়, মানে যেখানে বডি খান করেছিল, সেখানে লিয়া আসলো কেন? আমার মনে হয় ওই খুনি একবার নকও করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। যে ব্যক্তি রায়ানের সঙ্গেও কথা না বলে ওর ঘরে গিয়ে দৌড় দিয়ে শুয়ে পড়ে, সদর দরজা বন্ধ করবার শক্তি অব্দি লাই যার, সে নিশ্চয়ই খুনিটাকে সারা দিয়ে বাইরে বেড়ায় আসবে না। তাহলে ডিকে বাবুকে ওই খুনি এখানে নিয়ে আসলো কেমনে স্যার? আরে ব্রো, যা আছে ওই ফ্রিজেই আছে। বাইরে তো আপনাকে আসতেই হবে স্যার। আচ্ছা রান, ভালো করে মনে করে বল দেখি, তুই যখন এই ফ্রিজ থেকে বিয়ার লিখছিলিস, এই ড্রয়িং রুমের এই এসি খানা চলছিল কি? না না না, এসি এসি চলছিল না। ঠিক ধরি। তা স্যার যখন টিকে বাবু ওই খুনিটাকে সারা লা দিয়ে ওই বেডরুম থেকে বেড়ায় নাই, তখন আততাই অন্য রাস্তায়। ও জানতো যে এই ফ্ল্যাটের মিটারে যদি ওভারলোড পড়ে তাহলে ফিউজ উড়ে যাবে এবং এই পুরো বিল্ডিং এ পাওয়ার অফ হয়ে যাবে। আমি আগেও বলেছি ওই খুনি এই ফ্ল্যাটের সব দুর্বল জায়গাগুলো না ভালো করে জানতো। ও আগে এই ফ্ল্যাটে ঢুকে ওই মেন মিটারের ক্যাপাসিটিটা না ঠিক মেপে দিয়েছিল। ও আগে হিসাব করে নিয়েছিল যে এই ফ্ল্যাটে দুখানা এসি হবে, আর ওই দুখানা এসি যদি একসঙ্গে চলে তাহলে ওই মিটারের ক্যাপাসিটির থেকে বেশি হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে, ফিউজ উড়ে যাবে, আর সাথে সাথে পুরো বিল্ডিং এর পাওয়ার অফ হয়ে যাবে। আর এই গরমে যদি এসি অফ হয়ে যায় তাহলে ওই টিকে বাবু ওনার বেডরুম থেকে নিশ্চয়ই বেড়ায় আসবে, কারণ এই গরমে ঘুম ভেঙে যাওয়াটাই স্বাভাবিক বটে যদি এসিটা না চলে। ওনার বেডরুমে একখান এসি অলরেডি চলছিল, তার সঙ্গে এই ড্রয়িং রুমের এসিটাও আততাই অন করে দেয়। তখনই লোড বেড়ে যাওয়ায় ফিউজ উড়ে যায় এবং কারেন্টটাও চলে যায়। ডিকে বাবু যদি কারেন্ট চলে যাওয়ার পর এই বেডরুম থেকে এই ড্রয়িং রুমে আসবার লিগে ঠিক এইভাবে বেড়ায়, আর খুনি যদি এই দরজার পাশে ঠিক এরকম কোনো জায়গায় পজিশনটা নেয়, তাহলে উনি বেড়ায় আসা মাত্র কিছু খুঁজে উঠবার আগে তাকে অতর্কিতে হামলা করে। এরপর আততাই এই এসি সুইচটা বন্ধ করলেও এসির মুখখানা বন্ধ করতে ভুলে গেল। এখানে তাড়াহুড়োতে খুনি একখান সে রিমোট দিয়ে এসিটা বন্ধ না করে ডিরেক্ট সুইচ অফ করে এসিটা বন্ধ করে গেল। আর এসিটা বন্ধ না করলে তো কারেন্টই আসতো না, আর যখন কারেন্ট আসলো তখন এই
এসির মুখটা হাই রয়ে গেল। নিজের বাড়ির এসির প্রতি সবার যত্ন থাকে, তাই ডিকে বাবুরও নিশ্চয়ই তাই ছিল। তাই ডিকে বাবু এই কাজটা করতে পারে না, তাই কাজটা অন্য কেউ করেছে। আর এই কাজটা হয়েছে কারেন্টটা চলে যাওয়ার সময়। এরপর তাই যে রাস্তা দিয়ে এই ছিল ঠিক সেই রাস্তা দিয়ে আবার বেড়েছে। কারণ আমি যখন ওই রায়নার সঙ্গে কথা বলেছিলাম তখন অনেকগুলো কুকুরের চিৎকার করবার আওয়াজ পাইছিল। কিন্তু স্যার আমার না একটা জিনিসই খটকা লাগছে, এই যে এই ব্যালকনির দরজাটা, এই ব্যালকনির দরজাটা কি ভিতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ, ভেতর থেকেই বন্ধ ছিল। স্যার আমি ঠিক এই ব্যাপারটাই না বুঝতে লাগছি, তাই কিভাবে বাইরে থেকে ভেতরে নক করতে পারে, মানে ছিটকিনিটা দিয়ে দিতে পারে? এটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। আমার পাকা হাতের খুনির জন্য এটা এমন কিছু বড় ব্যাপার নয়। ছিটকিনির সাথে সুতো বেঁধে যদি দরজা টেনে দেওয়া হয় এবং বাইরে থেকে যদি সুতো ধরে টান দেওয়া হয় তাহলে ছিটকিনি নিজের পজিশন মতো আটকে যাবে। আর বাইরে থেকে যখন সুতোটা কেটে দিয়ে টান দেওয়া হবে সুতোটা বেরিয়ে চলে আসবে, ব্যাস হয়ে গেল। এসব কেস আমরা অনেক দেখেছি। এটা কি করে ক্র্যাক করতে পারলো বারু? স্যার আমি সবটাই ধরতে পেরেছি শুধুমাত্র এই যে এই ঘড়িটা আর এই ঘড়িটার কারণে। দেখুন না স্যার, এই টেবিল ক্লকটা এই ইলেকট্রিক ক্লক থেকে ঠিক 8 ঘন্টা ফাস্ট চলছে। তার কারণ খুনের রাতে ঠিক আধা ঘন্টা কারেন্ট ছিল না। 8 ঘন্টা পর কারেন্ট চলে আসে, তখন ইলেকট্রিক ক্লকটা আবার চালু হয়ে যায়। তাই সেইটা এই টেবিল ক্লকের থেকে 8 ঘন্টা পিছিয়ে গেছে। আর ঠিক এই 8 ঘন্টার মধ্যেই না পুরো ব্যাপারটা ঘটে। জয়ন্ত স্যার, যে রেন পাইপটা দিয়ে পারুল নামার কথা বলছে সেটার আশেপাশে সমস্ত বিল্ডিং এবং রাস্তায় দেখা কোনো সিসিটিভি আছে কিনা, যদি থাকে সমস্ত অ্যাঙ্গেলের ফুটেজ এক্ষুনি চেক করো। এই ব্যালকনি দিয়ে ঢোকার বেরোনোটা তো কনফার্ম করা যাবে। স্যার এইটা থেকে আপনি নিশ্চয়ই এইটা বুঝতে পারছেন যে রায়ন সেদিন রাতে এই ফ্ল্যাটের দরজা দিয়ে এলেও ওই খুনটা করে না। সেটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে স্যার। কে খুনটা করেছে কিংবা কি মোটিভে করেছে সেটাও আমি জানি নাই স্যার, তবে এই যে এতগুলো প্রবাবিলিটি এটাও তো বুঝাই দিচ্ছে যে রায়ন অন্তত খুনটা করে নাই স্যার। অ্যামেজিং। কি করো তুমি? আমিও স্টুডেন্ট স্যার। গ্রেট গ্রেট, তোমার বুদ্ধির তারিফ না করে তো পারা যাচ্ছে না। এক রাতের মধ্যে একটা এত বড় কেস সলভ করে দিলে, রিয়েলি অ্যামেজিং।
সত্যি? স্যার, মেয়েটি সত্যি কথাই বলছি। এই বিল্ডিং এর পেছনের রাস্তায় একটা ইলেকট্রিক পোলে লাগানো সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি। মুখটা দেখা না গেলেও একজনকে পাইপ দিয়ে ব্যালকনিতে উঠতে দেখা যায় এবং তার বেরোনোর ফুটেজও পাওয়া গেছে। মুখটা হুডি দিয়ে ঢাকা ছিল আর হাতে কালো গ্লাভসও ছিল স্যার। স্যার আপনি এবার অন্তত রায়কে ছেড়ে দেবেন তো? তুমি যেভাবে হাতে কলমে পুরোটা দেখিয়ে প্রমাণ করে দিলে, এরপর তো আমি আর কোনো জোর খাটাতেই পারি না। থ্যাংক ইউ, তুমি আমাদের তদন্তের সঠিক দিকটা দেখালে। আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার মতো তো শার্প যুবক যুবতীদের প্রয়োজন। আর ফিউচারের জন্য বেস্ট অফ লাক। আর আপনারা আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন। জয়ন্ত, সিসিটিভি ফুটেজটা আশেপাশের থানায় সব জায়গায় ছড়িয়ে দাও। আর আইডেন্টিফাই করার জন্য ইমিডিয়েট স্টেপ নাও। Thank you. Thank you. আমার জীবন নষ্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। বাবা বলেছিল দুবাইতে বেঁচে দিতে, কেউ বাঁচাতে পারত কেউ না। অন্তত আমার কথা শুনি কিংবা না শুনি, গুরুজনদের কথা শুনে চলছে কেন? তোর কপালে ভোগান্তি ছিল তাই ভুগলি। এবার থেকে অন্তত সাবধানে চলিস কেন? আপনাকে দেওয়া কথা আমি রাখলাম কাকিমা। আপনার ছেলেকে আপনার কাছে ফিরে যান। আমি আসি। দাঁড়াও। আবার কি হলো দাদু? কোথায় যাচ্ছিস তুই? ঘর যাচ্ছি দাদু। এখানে তো আমার কাজ শেষ নয়। ঘর? ওই টিনের বাড়িটা তোর ঘর? এই শহরে যে দুটো ছাড়া আমার আর কোনো আশ্রয় নাই। কেন কেন?
শ্বশুরবাড়ি কি ভেঙে গেছে? আমি কি মরে গেছি? কিন্তু দাদু আপনি তো আমি কথা ফিরিয়ে দিচ্ছি, বাড়ি ফিরে চলে। জীবনে যা কামাইছি তার থেকে একটু যুগে নিয়ে নিছে বেশি। সময় নিছে, টাকা নিছে, পয়সা নিছে, দুঃখ দিছে, কষ্ট দিছে, শুধু চোখকে সান্ত্বনা দিছে যেগুলা জিনিস আমারটা আছে। হ্যাঁ, স্ক্রিনশট না, মানে রিপ্লেস করতেছি আর বাঁধতেছি, কি শান্তি, বুঝছেন? মানে একটা ভাবতে ভাল লাগে, যখন পাইলাম না তখন ভাবতে কষ্ট লাগে, চোখ দেওয়া নিয়ম দিয়ে আসে। ভাই আমার সাপোর্ট নাই, বুঝতে আমি সাপোর্ট দিলে সে মার্কেট আবার ব্যাক করবে, এটা বিশ্বাস করা নেই, সে স্টেবল থাকবে। সে পর্যন্ত মার্কেটে ঠিক আছে। আমাকে কয়দিন ধরে আপনারা চিনেন? আগে চিনতেন না? চিনতেন আগে হচ্ছে ডিএস বা ডিকে এরকম নামে আপনার হচ্ছে একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের অ্যাডমিন ছিলাম, মোটামুটি সাপোর্ট দিয়েছি ওইখানে, মোটামুটি ভালোই বুঝছি। হ্যাঁ, ওইখান থেকে তো তেমন আমার ফেস কখনো দেখেই নেই, বা আমার নামই জানে না। লিন্ডা গ্রুপ, মানে লিন্ডা গ্রুপটা ছিলাম, ওখানে মোটামুটি অনেক সাপোর্ট দিয়েছি, অনেক এইভাবে এখনো তো আছে, সম্পর্ক নষ্ট করে ফেলছে। তারপর থেকে তো সুমন দাদা ওইখানে হইলো, তো কাহিনী টাহিনী করে পরে আবার এক কমিউনিটি তৈরি করলো। এই কমিউনিটি আর রিলস গ্রুপের যে পোলাপান দেখতেছেন, এইটার তো আপনার পোলাপান জিয়া থেকে ওই পাকিস্তানি আমির হামদা নাকি নাম যদি বুঝলেছি ওর ওইখান থেকে। বুঝি নাই। হ্যাঁ অজয় দীপ, মানে কি কিনেছে, এয়ার সিএমএস কিনছে। ভাই এটা কোনো কাহিনী না, টিক্সটা বইলা দিই। এটা হচ্ছে আপনার মার্কেট, মানে পচারি, যে এটা হচ্ছে এক প্রকার। আপনার এখান থেকে বলবো যে ভাই 10,000 আয়না দেন, আপনাকে অ্যাড করে দিচ্ছি সিএমএস। আচ্ছা, ফেক ভিউ মারবো বা যেভাবে হোক অ্যাড করবো, অ্যাড করার পর এখানে কি সিএমএস, ওরকম সিএমএস আপনার চাইলে তৈরি করতে পারবেন, আমার কোনো বিষয় নেই। তবে ওইরকম সিএমএস কোনো কিছুই না, ওই সিএমএসটা আপনার কোনো কপিরাইট করতে পারবেন না, কোনো কিছু। হাইফাই সিএমএস কয়জনের কাছে আছে ভাই? কোম্পানি ছাড়া কারো কাছে সিএমএস থাকবে ভাই? হাইফাই কি আমি চাইলে কি একটা সিএমএস, হ্যাঁ আমি চাইলে সিএমএস আনতে পারবো বা দিতে পারবো, আমি ওইরকম ফেসিলিটি দিতে পারবো না, কোনো কপিরাইট করতে পারবো না। হ্যাঁ, হবে না। অরিজিনাল কন্টেন্ট আমি 40% ফ্রিতে আমাকে আপনারা কেন দেবেন? 20% আমাকে কেন দেবেন অরিজিনাল কন্টেন্ট থেকে? হ্যাঁ, এটাই তো কাহিনী। তো ওই মাঝখান থেকে দিয়েছে 10,000 আয়নারা নিল, মাঝখান থেকে সে আবার 20% মান্থলি কমিশনও খাওয়া যাচ্ছে। তাদের সাথে কিন্তু এবার সম্পর্ক নষ্ট হয়েছে এই কারণে, বুঝছেন? আর অনেক পেজ আছে
ওই সুমন দাদার যেরকম অনেক কিছু কিছু আপনাদের সামনে প্রকাশ করছি, তো সবারই এরকম অনেক কিছু আছে, যদি প্রকাশ করি ভাই মার্কেট থেকে উদা হয়ে যাবে। এ কারণে অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বুঝছেন? ওরা যে চূড়ামিটা বা ওরা যেভাবে মানে মানুষকে বোকা বানায়, এরকম যদি জানা থাকতো ভাই কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেতাম। আপনি দেখেন, আমি আপনাকে সুন্দরভাবে বুঝাই বলি, আপনাদের কোর্স করাচ্ছি ভাই, আচ্ছা আপনাদের এখান থেকে আমি চাইলে হিউজ পরিমাণ একটা কমিশন খাইতে পারতাম, যেটা বিশ্বাস করেন। করিনি, আচ্ছা ইচ্ছা নাই ভাই আপনার দ্বারা, যদি ভাই যেটা আমি একবার সুন্দরভাবে বলি, আপনি হয়তো কখনো আমার দোয়া না করলেন, এমনিতে দোয়া না করলেন, বাট আপনার মনের যে একটা তৃপ্তি হবে বা আপনার মনের যে একটা আত্মাই পাবে, সেটা আপনি মন থেকে একবার হলেও বলবেন যে ভাই এই ভাইয়ের দ্বারা আমার এটা হয়েছে। আপনি না বললেন কোনো কাছে বা দোয়া না করলেন, কিন্তু আপনি যে মনে একটা দোয়া করলো, এটাই ভাই অনেক আমার জান্নাতে যাওয়ার জন্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা হইতে পারে। হ্যাঁ, আমি ভাই শুনুন, আরেকটা কথা বলি, আমি যেভাবে বলছি এভাবে কেউ আপনাদের বলবে না, বুঝাবে না। আর বাকি মেন্টরদের দেখেন, মেন্টরদের যে বাজে যাদেরকে দেখেন, আমি যেভাবে মানে বলছি দেখেন, এই এতটুকু শেখানোর জন্য তারা 2টা কোর্স চালু করবে। এক কোর্সে করবে যে চ্যালেঞ্জ সামানো, আরেক কোর্সে করবো যে অস্টেপ কমপ্লিট করা শেখাবে। টাকা কিন্তু নিয়ে নেবে 2বার, এটা বিশ্বাস করার সমান দাদা হইলে হইতো। এই আরেকটা বিষয় থেকে আমি বলি, আমি যেভাবে নর্মাল একবার সব কিছু কোনো কিছু হাইড করি নাই, যে যতটুকু দরকার অতটুকু শেখাই দিছি। অনেক মেন্টর এতটুকু শেখাবে না, অনেক পাকযুগ লাগবে, বলে 10 টাইম কমপ্লিট করে দিব, মুখ দিয়ে দেন 5,000 করে টাকা লাগবে 10 টাইম কমপ্লিট, আপনার দিতে বাধ্য। হ্যাঁ, এই জন্যই বললাম চাইলে আপনাদের কাছ থেকে অনেক কমিশন খাইতে পারেন। ওরকম কোনো চিন্তাও তারা নাই, আমার ওরকম চিন্তাও তারা থাকবেও আশা করি। না ভাই, বললাম তো ভাই আমার এখন পরিস্থিতি খারাপ, তারপরে আমি কখনো বলি না যে ভাই। তবে হ্যাঁ, আমি আপনাদের কাছে এখন যদি আমি ওরকমই থাকতো, আমি ভাই পরিস্থিতি আমার খারাপ হইলো, নইলে আমি কিন্তু ঠিকই টেকনিক্যালি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিতে পারতাম। হ্যাঁ, সেটাই ভাই, আশা করি ভাই, সেটাই ভাই, দোয়া করেন, এইটুকুই, আর কিছু চাই না। যা শিখাইছি ভাই, আশা করি জীবন পার করতে পারবেন মোটামুটি ভাই, ইনকাম কইরা। দেখেন যে এই সিস্টেমটা শিখেছি, এই সিস্টেমটা কখনো আমাদের টিম যদি বন্ধ না হয়, টিম করা যদি বন্ধ না হয়, তাহলে এই সিস্টেম কখনো বন্ধ হবে না। হ্যাঁ, আর এটা যদি বন্ধ করে দেয়, ইউটিউব অর্ধেক কমে যাবে, ইউটিউব কখনো এটা বন্ধ করবে না।
আপনি কি জানেন আমরা যেটা করছি এটা ফেয়ার ইউজে পড়ে ইউটিউবের? হ্যাঁ, কিন্তু এই জন্য আমাদের মনিটাইজটা দিচ্ছে, বুঝছেন? আর হ্যাঁ, সম্পূর্ণ 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 ভিডিও ইউজ করলে মনিটাইজ দিবে যদি হচ্ছে ওই পল্লিগ্রামের লাইসেন্স আমাদের কাছে থাকে, ডেসক্রিপশনাল লাইসেন্স বা কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারি। না, বিষয়টা হচ্ছে যখন না পল্লিগ্রামও চ্যানেলটা ছাড়া আছে, আমি আমার চ্যানেল ছাড়া মনিটাইজ করতে পারবো, 5,000 টাকা লাগবে, তার শুধু ডকুমেন্ট বানাবো। না না, একটা চ্যানেলের জন্য শুধু ডকুমেন্ট বানাবো। ওই এখন মানে স্টেক আসবে না, স্টেক সব ফরওয়ার্ডের কথা ডকুমেন্ট তো অলরেডি কথা চলছে। আপনাকে মানে সন্ধ্যার সময় বলছিলাম, আসলে পাইলে ভালো হইতো আর কি, অপেক্ষায় আছে। হ্যাঁ, এটা নিয়ে অলরেডি পরিকল্পনা চলছে, কথা চলছে। এখন একজনের বললে তো একটা জিনিস দেয়া দেয় না ভাই। হ্যাঁ, আমি আপনাদের যেমন দেয়া দেই বা আমি আপনাদের সাথে সব শেয়ার করি, আমার সাথে অনেকে এরকম শেয়ার করবে না ভাই। ঠিক আছে ভাই, সম্পর্ক ভালো ভাই, সম্পর্ক ভালো, সম্পর্কর জায়গা, কাজের জায়গার সম্পর্ক না ভাই কখনো। ভাই দুটায় গাতায় ভাই রাজি করাই ফেলবো, বুঝছেন না বিষয়টা? আর ভাই আমার জন্য আমি মনে করি না কোনো কিছু আটকা থাকবে ভাই, চেষ্টা করলে কেউ কখন কোনো জায়গায় আটকা থাকে না। আশা করি সব হয়ে যাবে ইনশাল্লাহ, কয়েকটা দিন লাগবে, যদি হয় সব কিছু হয়ে যাবে। আর ভাই বাংলাদেশে থাকারও কোনো ইচ্ছা নাই, বাংলাদেশে দুইটা যেটা বাড়ি মানে শহরে বাসা বাড়ি করবো, অলরেডি করছি টুকটাক কিছু, আরও করবো। যাওয়ার তো ভাই চিন্তা ভাবনা কানাডা নাহলে ইউরোপে আর কি, যে কোনো একটা ভালো কান্ট্রিতে যেখানে লাইফ সেটেল হয়ে যাবে। দেখেন বাংলাদেশে কিন্তু কোনো কিছুই নাই, বুঝছেন? শুধু একজনের সাথে ঝগড়া, জিতে তো কি। আমি আপনাদের ভাই এখানে দেখেন, আপনি চাইলে ফ্যামিলিকে যে নিয়ে যেতে পারবেন এরকম না। 2-4 বছর সর্বোচ্চ কষ্ট, 2-4 বছর পরে আপনি পুরো ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। ফ্যামিলির মধ্যে তেমন, আমার ফ্যামিলি বলতে তেমন কেউ নাই, মা বাপ, ছোটো ভাই, ছোটো বোন। না আমি না ভাই, আপনার সুন্দরভাবে ইয়ের কথা বলি, বাংলাদেশ পরিবেশের কথা বলি। আপনি লেখাপড়া করেন, বুঝছা? তুই লেখাপড়া করে করিস কি? তোর লগে আমার লগে আরেকজন, বুঝছা, বিদেশ থেকে ইনকাম করে মাসে 50,000 টাকা। তুই 50,000 টাকা তুই লেখাপড়া করো, তোর লগের জন 50,000 টাকা কামান, বুঝছা? ওই আলাপ করে দন পড়ে। আবার আপনি চাকরি করবেন, অমুকের ব্যবসা করো, অমুকের ব্যবসা করে, তুই কি কর? চাকরি কর সরকারি, কি একেবারেই নাই। আবার সকালবেলা ওইটা চা মানে চায়ের স্টলে, বুঝছেন, দোকান পাঠাও। অমুকের মেয়েটা আছে না, বড়, বেশি বড় হয়ে গেছে, এরা বিয়া খেতে দেয় না। দুনিয়ার যত মাথা ব্যথা, বুঝছেন, আমাদের পরিবারের নাই, ওই দোকানপাটের চাচা আঙ্কেল খালু, এদের দুনিয়ার মাথা ব্যথা, বুঝছেন? মানে ওদেরকে যদি রাজনীতিবিদ বানানো যায়, মানে প্রধানমন্ত্রী ফেল, বুঝছেন? কাজটা কোন কোনো লাগাই দিব, কোন কোনো প্যাস লাগাই। আরে শুনেন, একটা মজার কাহিনী বলি। কিছুদিন আগে আমার এলাকা খুব গরিব, তাই মোটামুটি আমরা ভালো সাহায্য করি মোটামুটি। ওইখানে আমরা বিয়ে একটা ঠিক করি, বুঝছেন? পাশের বাড়ির একই 700 টাকা দেয়া, বুঝছেন, যে ভাড়া দেওয়া যায়, ওই মেয়ের নামে উল্টা পাল্টা কথা বললে আসছে, বুঝছেন?
এখন হাসবেন না কানবেন 700 টাকা খরচ করে কি লাভ হইলো